আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1 থেকে 56 পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 4টি অধ্যায় পরীক্ষা থাকবে। আমরা এর আগের 2টা পর্বে প্রথম 2টা অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় পর্বে আমরা তৃতীয় অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন, কী ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকতে পারে তার কিছু নমুনা প্রশ্নপত্র দেখব। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো ভিডিওগুলো দেখবে, আশা করি খুব ভালোভাবেই তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে, ঠিক আছে? তো তোমরা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে গেলে দেখবে তোমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা আছে এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়া এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দেওয়া আছে। তো এগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। দেখো, প্রথম অধ্যায় ছিল সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। দ্বিতীয় অধ্যায় ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান। আজকে আলোচনা করবো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে, আমাদের বিদ্যালয় পত্রিকা। আর একটা অধ্যায় বাকি আছে, চতুর্থ অধ্যায় তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, ঠিক আছে? দেখো, আজকে তৃতীয় পর্বে আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিদ্যালয় পত্রিকা তৈরিতে কী কী নির্দেশনা মানা উচিত বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। বিদ্যালয় পত্রিকা তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানা উচিত তা নিচে দেওয়া হলো। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে, অর্থাৎ শ্রেণীতে ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মিলে এই বিদ্যালয় পত্রিকাটি তৈরি করা উচিত। প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয় বা থিমের উপর বিদ্যালয় পত্রিকার জন্য বিভিন্ন তথ্য, ছবি, গল্প, কবিতা, প্রতিবেদন সংবলিত উপকরণ বানাবে। সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা বানাতে হবে। বিদ্যালয় পত্রিকার বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে। বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা বা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে হবে। উভয় লেখার স্বত্বাধিকারীর নাম থাকবে। একটি আলাদা অংশে বা পৃষ্ঠায় আবার সব স্বত্বাধিকারীর নাম থাকবে এবং সেই অংশটিকে স্বত্বাধিকারীদের তালিকা বা পরিচিত হিসেবে নামকরণ করা যেতে পারে। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, স্বত্বাধিকারীর নাম ব্যবহার না করলে স্বত্বাধিকারী ব্যক্তির কী ধরনের ক্ষতি হতে পারে। যেমন, স্বত্বাধিকারী যদি গায়ক হয় তাহলে গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। লেখকের ক্ষেত্রে তার লেখার এবং নতুন জ্ঞানের সন্ধানের আগ্রহ হারাবেন। সৃষ্টিকর্মে বাণিজ্যিক মূল্য না থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। 3. গবেষক গবেষণায় আগ্রহ হারাবেন এবং নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হয়ে পড়েন। 4. চলচ্চিত্র নির্মাতা নতুন কিছু নির্মাণে আগ্রহ হারাবেন এবং নির্মাতা দেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। 5. সাহিত্যিক সাহিত্যকর্মে আগ্রহ হারাবেন এবং নতুন জ্ঞানের সম্মানে নিরুৎসাহিত হবেন। 6. প্রোগ্রামার সফটওয়্যার তৈরি, ওয়েবসাইট তৈরি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আগ্রহ হারাবেন এবং নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হবেন। প্রোগ্রামার আর্থিক ক্ষতির শিকার হবেন। 3 নম্বর প্রশ্নে আমরা রেখেছি, কপিরাইট আইন কি? কপিরাইট আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কপিরাইট আইন কপিরাইট হলো একটি আইন যা লেখা, কন্টেন্ট, ছবি, সফটওয়্যার কিংবা যে কোনো জিনিসের লেখক, প্রকাশক বা মূল মালিকের সত্য বা অধিকার সংরক্ষণ করে। কপিরাইট আইন লঙ্ঘন হলে আদালত শাস্তি দিতে পারে। কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। কপিরাইট আইন কোনো সৃজনশীল কাজের ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়। মানুষ বেঁচে থাকার জন্য কিংবা সামাজিক মর্যাদার জন্য টাকার প্রয়োজন, যেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা তাদের সৃজনশীল কাজের জন্য পরিশ্রম, মেধা এবং কখনও টাকা খরচ করেন। কাজেই তাদের বুদ্ধিভিত্তিক সৃষ্টিকর্মের বাণিজ্যিক মূল্য এবং বিনিয়োগের সুফল পেতে পারেন, তার নিশ্চয়তা প্রদান করে কপিরাইট আইন। কপিরাইট আইনের আওতায় পাওয়া আইনগত অধিকার তাদের সেই সুবিধা দেয় এবং সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে। 4 নম্বর প্রশ্নে রয়েছে, কপিরাইট আইনের সুবিধাগুলো কী কী? কপিরাইট আইনের সুবিধা। বর্তমান যুগে কপিরাইটের অধিকারী লেখক শিল্পীদের নানাবিধ সুবিধা ভোগ করার অধিকার দেয়। যেমন, লেখক নির্বিঘ্নে নতুন জ্ঞানের সন্ধান করেন, তার লেখা আইন দ্বারা সুরক্ষিত হওয়ার কারণে তিনি আরও নতুন সৃষ্টির জন্য পরিশ্রম করেন। লেখক শিল্পীগণ তাদের কাজের জন্য সম্মানী পান, যা তাদের কাজের প্রেরণা যোগায়। লেখক শিল্পী গোষ্ঠী তাদের সৃষ্টিকর্মের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হন। কপিরাইট আইন লেখক শিল্পীদের স্বার্থ এবং মর্যাদা রক্ষা করে।
কারো সৃষ্টিকর্ম অবৈধভাবে কেউ পরিবর্তন, পুনর্মুদ্রণ বা নিজ নামে ছাপাতে না পারে আইনের দ্বারা সে নিশ্চয়তা প্রদান করা হয়। সমাজের উন্নতি সাধিত হয়, সৃজনশীল কাজের বিকাশ ঘটে। 5 নম্বর প্রশ্নে রয়েছে পাইরেটেড কি? ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে, ব্যাখ্যা করো। পাইরেটেড কপিরাইট আইন ভঙ্গ করে পুনরুত্থান করা কোনো কর্মকে বলা হয় পাইরেটেড বা চোরাই। ইন্টারনেট আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হলেও ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ ইন্টারনেটে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। যে কেউ যেভাবে ইচ্ছা সেটা প্রকাশ করতে পারে, তাই মাঝে মাঝে সেটাকে অপব্যবহার করা হয়। অনেক সময় ইমেইলে মিথ্যা তথ্য দিয়ে বা হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। কখনো কখনো কোনো একজনকে অসম্মান করার জন্যে তার সম্পর্কে মিথ্যা কিংবা অসম্মানজনক কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এরকম অনেক ধরনের মানুষ অনেক ধরনের অনৈতিক আর বেআইনি কাজ করে ফেলে। ইন্টারনেটে অনেক সময় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়, যেমন কারোর সাথে যোগাযোগ করে জানানো হলো যে আপনি লটারিতে অনেক টাকা পেয়েছেন এবং টাকা পেতে একটি জায়গায় যোগাযোগ করতে হবে। এভাবে অহরহ সহজ সরল মানুষকে বিপদে ফেলা হচ্ছে। তাই ইন্টারনেট ব্যবহারে ঝুঁকি এড়াতে অপরিচিত কোনো লোকের সাথে ইন্টারনেটে যোগাযোগ করা বা তাদের ইমেইলে তথ্য যাচাই বাছাই না করে সেই পথে পা বাড়ানো মোটেও উচিত নয়। 6 নম্বর প্রশ্নে রয়েছে প্লেজারিজম বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। প্লেজারিজম ইন্টারনেট থেকে কোনো তথ্য হুবহু কপি করে নিজের নামে জমা দেওয়াকে বলা হয়। যে কোনো উৎসের লেখা সংযোজন করা হোক না কেন তাতে মূল লেখক বা মূল কর্মের স্রষ্টার নাম অবশ্যই সংযোজন করা উচিত, এটাই হচ্ছে বিধান। এর ব্যতিক্রম হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে, আর এই ধরনের অপরাধী হচ্ছে প্লেজারিজম। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজারিজমের প্রচলন বেশি লক্ষ্য করা যায়, বিশেষ করে অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং, কোড, গ্রাফিক্স, কথা, লেখা, ডেটা, ছবি, শব্দ, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয়। অন্যের ধ্যান ধারণা ব্যবহারের সময় অবশ্যই তা উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে হবে। তথ্য প্রযুক্তির যুগে যেমন প্লেজারিজম বেড়েছে, ঠিক তেমনই প্লেজারিজম ধরার কৌশলও অনেক বেড়েছে। কেউ যদি ইন্টারনেটের কোনো জায়গা থেকে কোনো কিছু হুবহু টুকে নেয়, সেটা কম্পিউটার ব্যবহার করে সাথে সাথে খুঁজে বের করা যায়। 7 নম্বর প্রশ্নে রয়েছে কিভাবে আমরা একটি বিদ্যালয় পোস্টার বানাতে পারি, উপহার হিসেবে কাকে দিতে পারি, ব্যাখ্যা করো। দেখো, এই বিদ্যালয় পত্রিকা হবে, এটা বিদ্যালয় পত্রিকা, ঠিক আছে। দেখো, খেলার মাধ্যমে কিছু কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা সুন্দর বিদ্যালয় পত্রিকা বানাতে পারি। বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা কারোর লেখা, গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অবশ্যই ব্যবহারের আগে যার জিনিস তার অনুমতি নেওয়া উচিত, আর অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করতে হবে। বিদ্যালয় পত্রিকা তৈরি হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে উপহার হিসেবে দিতে পারি। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার জন্য 3য় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্নপত্র, যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা আগামী পর্বে 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো দেখবে, আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।